أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. জি জুলিয়াস ভাই, মখরাজ বাকিগুলো হয়েছে? জি হুজুর, পড়েছি তো। জি জি বলেন, 11 থেকে 17। জিহ্বার আগা লাগিয়ে ওপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পড়তে হয়। ত, দাল, তদেল। তা, তা। জিহ্বার আগা সামনের ওপরের দুই দাঁতের সঙ্গে লাগিয়ে পড়তে হয়। দুই জ, দাঁতের আগের জা, জি দুই দাঁতের তা। আগের সঙ্গে লাগিয়ে জোয়ার জালসা। জি। জিহ্বার আগার জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের সঙ্গে লাগিয়ে পড়তে হয়। صاد سين ذا। নিচের ঠোঁটের নিচের ঠোঁটের সামনের ওপরে দুই দাঁতের সঙ্গে লাগিয়ে পড়তে হয়। ফা। নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের পেট শব্দটা বলতে হবে, মানে এই অংশটা, যে যে অংশটা নিচের ঠোঁটের পেট সামনের জি উপরে হুজুর। দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফ্যা ফ্যা। আহ, আহ, দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় ওয়াও বা মিম। মুখের খালি জায়গা হইতে মাদ্দের হরফ উচ্চারিত হয়। বা, জবর, লাম। হুজুর, এটা লাম তো হবে নাকি? হ্যাঁ, টান দিতে হবে একটু। বা, বা জবর। বা খালি এর জবর বা, বা। ঠিক আছে, টান দিতেছি। বা, বা খালি এর জবর বা। বা। হুম। তারপরে হচ্ছে 17 নম্বর মাখরাজ নাকের। নাকের বাঁশি হইতে ঘূর্ণা উচ্চারিত হয়। হুম। নুন, মিম। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আর কারো হয়েছে? অনেকে তো, মহিবুল আলম ভাই তো ক্লাসে ছিলেন না, আগে দেখি নাই। আগের ক্লাস, কত ক্লাস তার আগের ক্লাস মনে হয় করেন নাই। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি।
হ্যাঁ, বলছিলাম আমার মাস্টার্স গুলো সেরকম ভাবে মুখস্থ হয়নি, তবে আহ, কিছু কিছু পারবো, মানে এক থেকে ধরেন ওই আহ, 5 পর্যন্ত পারবো। ও আচ্ছা, আমাদের হচ্ছে যে মাখরাজগুলো 17টাই পড়ানো শেষ। ঠিক আছে, আপনি বলেন 1 থেকে 5 বলেন, বাকিগুলো পড়ে নেবেন। প্রয়োজনে সামনের ক্লাসগুলোতে কখনো পড়া দেবেন। বলেন, 1 থেকে 5 বলেন। 1 নম্বর মাস্টার্স হলকে শুরু হইতে পড়তে হয় হামজা, হা, মানে গোল হা যেটা আছে এটা। হুম হুম। আর 2 নম্বর মাস্টার্স হচ্ছে হলকের মধ্যখান হইতে পড়তে হয় আইন, হা, হ্যাঁ। হ্যাঁ, এটা বড় হা, হা হ্যাঁ। হা। হ্যাঁ, জি। তিন হ্যাঁ, নম্বর তবে মাস্টার্স হচ্ছে হচ্ছে গোলহা হলকের। বড়হা বলতে হবে না, মানে জিনিসটা হচ্ছে বলতে হবে না, আপনার উচ্চারণে বোঝা যাবে আপনি কোন হা পড়তেছেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। 3 নম্বর মাত্রায় হচ্ছে হলকের শেষ হইতে পড়তে হয় গয়েন, খ, গয়েন খ, এই দুটো। আর 4 নম্বর মাত্রা হচ্ছে জিহবার গোড়া থেকে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয়, এটা হচ্ছে কফ, কফ। আর জিহবার গোড়া হইতে 5 নম্বর মাত্রা হচ্ছে জিহবার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয়, এটা আহ, হচ্ছে কফ, কফ। হুম। আচ্ছা, আমরা যারা আছি, এলিয়ান ভাই দেখতেছি, এলিয়ান ভাই তো মনে হয় আগে আসেন নাই ক্লাসে কখনো। জি, শুনতে পারতেছেন ওই বাকি বাকি বাকিগুলো নেক্সট হুজুর, ক্লাসে পড়াতে দেবো হুজুর। হ্যাঁ। আমি এবার 3টা মাকসুদ মুখস্থ করতে পেরেছি, বলবো? হ্যাঁ বলো। তুমি তো নতুন নতুন হলো ইমেল দিয়ে ঢুকো, তোমার তো চেনা যায় না, তুমি আজকে ঢুকছো ইলিয়ান দিয়ে। বলো বলো। ইলিয়ান না, ইয়ান, ইয়ান। ও আচ্ছা, ইয়ান, এটাই ঠিক আছে, ইয়ান বলো। ও এলিয়েন নয়, এলিয়েন হলে পারে। আমি তো বলি যে এলিয়ান আসলো কোথা থেকে। বলো। হলকের শুরু হইতে হামজা, হা। জি, মাশাআল্লাহ, তারপরে। হলকের মধ্যখান হইতে আইন, হ্যাঁ। হলকের শেষ হইতে গইন, খ। জি, মাশাআল্লাহ। তাহলে কালকে তুমি 4 থেকে 6 পড়বা, 3টা করে পড়ে ফেলো। ঠিক আছে। ওকে, ওকে। আচ্ছা, এখন আমাদের মাখরাজের ক্লাসটা এখানেই শেষ করব। আপনাদের যেহেতু এখানে যারা ক্লাস করছে গত ক্লাসে, তাদের মধ্যে কাদের ভাই নাই, অনেকে নাই, এই যে আপ ডাউন করার কারণে অনেকে ক্লাসে আগাইতে পারে না, এটা কিন্তু একটা বিষয়। এইমাত্র আমি কিন্তু ক্লাস শেষ করে একটা ক্লাসে ঢুকলাম, তো দেখা গেছে যে অন্য গ্রুপের তারা বেশি অ্যাক্টিভ, তাদের কিন্তু অলরেডি সূরা চলতেছে, সূরাগুলো পড়ানো শেষের দিকে, ক্লাস প্রায় 27-28 নম্বর ক্লাস গেছে আজকে। তো বিষয়টা হচ্ছে আমরা যত পরিমাণে ক্লাসে থাকবো, রেগুলার থাকবো, ততই উপকৃত হবো, আর যদি রেগুলার না থাকি তাহলে উপকৃত হব না। আমি চেষ্টা করলেও তো কিছু করার নেই, তাই না? আমরা হরফ নিয়ে অনেক অনেক দিন হরফ নিয়ে পড়ছি, যেটা শেষ লাস্টিং ছিল হচ্ছে মাখরাজ। এখান থেকে আমরা হরফ শেষ, এখন আমরা অন্যান্য নিয়মে চলে যাব, এক এক ক্লাসে মোটামুটি তাজবিদগুলো শেষ করে ফেলবো। আমরা যারা বড় আছি এখানে, আমাদের কিন্তু দ্রুত তাজবিদগুলো কমপ্লিট করতে হবে। আমরা হরফের ক্ষেত্রে একটু সময় নেই, এর বাকিগুলো হচ্ছে দ্রুত শেষ করতে হবে। আজকে হচ্ছে একটু ভিন্ন রূপের পড়তে হবে, আরবি হরফের লেখ্য রূপ। আমাদের ক্লাসটা হচ্ছে পড়ার বিষয়, আমাদের লেখার কোনো বিষয় নাই। তবে আমাদের একটা ক্লাস আছে যেটা লেখার জন্য দেওয়া হয়, একটা দুইটা লেকচার শিট আছে। এর কারণ আছে, কারণ হচ্ছে যে আমরা অনেকেই কনসেপ্ট শিখি, আগে ছোটোবেলাও সেপারায় শিখছি, হুজুরদের কাছ থেকে শিখছি, কিন্তু আমরা পড়তে পারি না। কনসেপ্ট খুলে দিলে আর পড়তে পারি না, বা যে কোনো আরবি দিলে আর পড়তে পারি না। ওই আমাদের যে 2-4 সূরা মুখস্থ করাইছে এইটাই পারি, তারপরে আর নিজে পড়তে পারি না।
এর কারণ কি আমরা যদি দেখি তাহলে আমরা বলবো যে একটা কারণ আমরা বড় আকারে দেখি, সেটা হচ্ছে যে আপনি হরফ ঠিকই চেনেন, আপনি আলিফকে আলিফই চেনেন, বাকে বা চেনেন, কিন্তু আপনাকে যখনই মানে ওই আলিফের যে রূপটা আছে, বায়ের যে রূপটা আছে, ওই রূপটা যখন দেওয়া হয়, ওটার যে পরিবর্তন, লেখার যে রূপটা, ওইটা যখন দেওয়া হয় তখন আর আপনি পড়তে পারেন না। অর্থাৎ আমরা যে আরবি হরফ 29 অবস্থায় দেখি, এই অবস্থা তো হচ্ছে ছাড়া ছাড়া অবস্থা। এই যেমন বাংলায় ক খ গ গ এগুলো যে কোনো অবস্থায়, যে অবস্থায় থাকুক সেটা ওইভাবেই থাকে, এই কারণে আমরা ওটা পড়তে পারি সহজে। কিন্তু আরবিটা পরিবর্তন হয়, যখনই আপনি এই হরফটাকে, একটা হরফকে শুরুতে দিবেন তখন একরকম হবে, মাঝে দিবেন একরকম হবে, শেষে দিবেন আর এক রকম হবে, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে হয়। এইটা আমরা না জানার জন্য এই মানে দেখে আমরা পড়তে পারি না, এমন না। ওই কায়দা আমরা অনেকেই পড়ছি, আর কি আনাকুম ইনাকুম উনাকুম বানাকুম ইয়ানাকুম এরকম আমরা পড়ছি, ঠিক আছে, অনেকে পড়ি। দেখা গেছে যে আমরা কিন্তু মাদ্রাসায় এগুলো দেখা যায় যে যারা সেপারা পড়ে নর্মাল, আমি কিন্তু পড়াই না সাধারণত, যারা অফলাইনেও পড়াই, আমি কখনোই সেপারা, এই টাইপের সেপারা কখনো পড়াইনি। আনাকুম ইনাকুম বানাকুম এগুলো পড়ে কোনো উপকৃত হওয়া যায় না, এবং আমরাও মাদ্রাসাতে এগুলো পড়ি নাই। আপনার পড়তে হবে কোরআনকে বানান করে পড়তে হবে, কোরআনকে বানান করে। আপনি সরাসরি সূরা থেকে বানান করে পড়বেন। এই আনাকুম ইনাকুম বানাকুম তানাকুম ইয়া আনাকুম বিয়া আনাকুম এগুলো কিছুই আসলে নাই, কোরআনের মধ্যে এই ধরনের শব্দ ডিরেক্ট নাই। তো লেখ্যরূপটা কেন দেওয়া হয়? আপনি যখন এটা লিখবেন তখন দুইটা উপকার, এক হচ্ছে আপনার লেখা শিখতেছেন, এক হচ্ছে আপনি কি করতেছেন, লেখা শিখতেছেন, লিখতেছেন, হাতে করে কলম লিখতেছেন। এইটা আপনার জন্য আরবি একটা ভাষা আপনি লিখতে পারতেছেন, এবং ইন্টারন্যাশনাল ভাষা, ল্যাঙ্গুয়েজ। এবং আপনি এটাও জানেন যে জাতিসংঘের হচ্ছে 5টা যে ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জাপানিজ, তারপর হচ্ছে এই আরবিক, এরকম যে ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে আরবি একটা অন্যতম, এবং আরবি একটা বিশ্বের অন্যতম ভাষা। তো আপনি আরবি যদি লিখতে পারেন এটা আপনার জন্য ভালো। আর 2 নম্বর হচ্ছে এটা জান্নাতি ভাষা, এটা মনে রাখতে হবে। জান্নাতে এই ভাষা চলবে, আর কোনো ভাষা চলবে না, আরবিই চলবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরবি কেন শ্রেষ্ঠ, কারণ হচ্ছে আরবি হচ্ছে কোরআনের ভাষা, আরবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার ভাষা, আরবি হচ্ছে জান্নাতের ভাষা। তো এর জন্য আরবিটা আমার লেখার চেষ্টা করতে হবে, আরবি লেখার চেষ্টা করি আমরা। আর 2 নম্বর লাভ হবে কি, আপনি যে লিখবেন, এই যে লিখতেছেন হাতে, এর মাধ্যমে আপনার পড়াটা সহজ হয়ে যাবে। আপনি যত লিখবেন পেঁচায় পেঁচায়, আপনি বিসমিল্লাহ লিখতেছেন, 2টা 4টা সূরা লিখতেছেন, এইটা আপনি যত লিখবেন তত পরিমাণে আপনি যে কোনো আরবি দেখেই পড়তে পারবেন, কারণ আপনার এইটা ব্রেনের মধ্যে কাজ করতেছে যে এইটা এইভাবে পেঁচাই লেখা হয়। এখন আপনি যে কোনো আরবি দেখবেন আর পড়তে পারবেন। তো এর জন্য লেখ্যরূপটাকে আমরা একটু জরুরত মনে করব। লেখার পদ্ধতি হচ্ছে বাংলা খাতা, বাংলা, ঠিক আছে, বাংলা যে রেখ দেওয়া খাতা আছে সেগুলো যে কোনো একটা খাতা আমরা নিতে পারি, সাধারণ খাতা নিব না, বাংলা রেখ দেওয়া খাতা, সেটা ডান পাশ থেকে লিখবো, আরবি সবসময় ডান পাশ থেকে লিখতে হবে। আপনারা লিখে লিখে ছবি তুলে স্ক্রিনশট, আপনার দেখা গেছে 10 পৃষ্ঠা লিখছেন, তার মধ্যে আপনার যে পেজটা ভালো হয়েছে সেইটা ছবি তুলে আপনারা ফেসবুকে ইতে দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। ভুল থাকলে সেটা আমি বলে দিব ইনশাল্লাহ আগামী ক্লাসে, এবং গ্রুপে বলে দিব। আচ্ছা, লেখ্যরূপ আরবি الخطوة العريضة إلى إلى الجبدية العربية, আরবি লেখার পদ্ধতি সমূহ, ঠিক আছে, খুতওয়াতুন লেখার পদ্ধতি। আরবি হরফ শব্দের শুরুতে, মধ্যে এবং শেষে যে কোনো জায়গা থাকতে পারে। এই বিষয়টা হচ্ছে আমরা একদম ক্লিয়ার যে যে কোনো ভাষায় লিখতে যদি ওই ভাষাটা যে কোনো জায়গায় না লেখা যায় শব্দের শুরুতে মাঝে, তাহলে ওই ভাষাটা তো আসলে মূল্যায়ন কমে যায়। এর জন্য আরবি যে হরফগুলো আছে, হরফগুলো শব্দের শুরুতে লেখা যাবে, মধ্যেও লেখা যাবে, শেষেও লেখা যাবে, যে কোনো জায়গাতেই আসতে পারে। কিন্তু 2 নম্বরে আমরা যাই। 2 নম্বরে আরবি হরফ যেহেতু একটির সাথে আর একটি যুক্ত হয়ে থাকে, এটা সবটাই হয়, বাংলায় হয়, ইংলিশে হয়, যুক্ত হয়ে থাকে, তাই এদের অবস্থার, এদের যে অবস্থা আছে, ঠিক আছে, যে অবস্থা থাকে, যেমন বা তা সা, এদের অবস্থার ভিন্নতার কারণে, অবস্থানের ভিন্নতার কারণে, অর্থাৎ যখন আপনি শুরুতে থাকে
যখন আপনি মাঝে থাকে, যখন আপনি শেষে থাকে, তখন এই অবস্থানের যে এটা আছে, যে শুরুতে আছে, মাঝে আছে, শেষে আছে, এর কারণে হরফের চেহারার লেখার যে রূপটা আছে এই রূপের পরিবর্তন হয়ে থাকে। এটা হচ্ছে মূল কথা। আপনার অন্য ভাষাতে এটা ঘটে না, যেটা আরবিতে ঘটে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি যখন লিখতেছেন তখন আপনি যখন শুরুতে লিখবেন তখন একটা রূপ হবে, মাঝের লিখলে একটা রূপ হবে, শেষের লিখলে একটা রূপ হবে। এখানে আরবি হরফের তিনটি রূপ, তথা শুরুর রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ। তিনটা রূপ আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা যদি একটু তাকাই আর ডান দিক থেকে, আরবি যেহেতু ডান দিক থেকে শুরু হয়েছে, আমরা একটু তাকাই, তাহলে দেখব যে প্রথমত আলিফ থেকে শুরু হয়েছে। আলিফ দেখেন এখানে উপরে বাংলায় লেখা আছে, বাংলায় বক্সের উপরে লেখা আছে যে শুরু পূর্ণ হরফ। পূর্ণ হরফ বলতে এটা বুঝি যেটা আমরা আলিফ বা তাসা পড়ছি সেগুলোকে বলে পূর্ণ হরফ। এবং শুরুর রূপ, এবং মাঝের রূপ, শেষের রূপ। শুরুর রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ, শেষের চেহারা, এই তিনটা। এবং একত্রে, মানে সবগুলো তিনটা যদি একত্র হয়, শুরু, মাঝে, শেষে, তাইলে কেমন হবে দেখতে? একত্র রূপ এইরকম বক্সে লেখা আছে। তার মধ্যে প্রথম যে অংশটা, এটা আমার দেখার দরকার নেই, এটা অলরেডি আমরা পড়ছি, আলিফ বা তা সা, এটা নাই, পূর্ণরূপের দরকার নেই। শুধু আমরা এই তিনটা রূপ দেখব। দেখেন আলিফ যেমন দেখতেছি, আলিফ এটা শুরুর রূপ নাই, মাঝের রূপ নাই। কেন নাই? কারণ আলিফ মিশতে পারে না। সে কি করতে পারে না? মিশতে পারে না, সংযুক্ত হইতে পারে না। কেন হইতে পারে না সংযুক্ত? যদি ধরেন আলিফটা লিখলাম, এই যে আলিফ, এই আলিফটা আমরা লিখলাম সোজা আলিফটা লিখলাম, লিখে এখন যদি আমি এটা সংযুক্ত করি, প্রথমে আলিফ হইলো, তারপরে আমি যদি ডান দিক থেকে বাম দিকে যাই, যখনই আমি এই টানটা দিব এইদিকে, তখনই এটা লাম হয়ে যাবে। এটা আর আলিফ নাই, এটা দেখে কেউ বলবে না এটা আলিফ। তো এর অস্তিত্ব হারাই ফেলায়। যখনই আপনি এটা বাম দিকে যাবে তখন এটা অস্তিত্ব হারাই ফেলায়। এই কারণে এটা শুরুর এবং মাঝে পাওয়া যায় না, শেষে পাওয়া যায়। কারণ শেষে আলিফ এই দিকে থাকে, শুধু একটা এই আলিফ এই দিকে থাকে, বাম দিকে যায় না, এজন্য এটা আলিফ। ঠিক আছে, এজন্য এটার তিনটা রূপ কোনোটা দেখা যায় না, এটা তিনটা রূপ কোনোটা নাই, কারণ এটা সংযুক্ত হইতে পারে না। নাম্বার 2 আসি, বা। এখানে তিনটা হরফ দেখব একই সাথে, বা তা সা, বা তা সা, বা তা সা, বা তা সা। আমরা বা লিখতে হবে এক দাঁত। এক দাঁত মানে হচ্ছে একটা আলিফ যদি আমরা এখানে পাশে লিখি, এই এক আলিফের অর্ধেক পরিমাণে, এটাকে আমরা দাঁত হিসাবে চিহ্নিত করি। এই এক দাঁতের নিচে এক নুক্তা থাকলে, নিচে এক নুক্তা থাকলে বা। এই দাঁতটাই মাঝে থাকবে, এই দিকে টান থাকবে, যেহেতু এদিকে হরফ থাকবে আর এই দিকে একটা হরফ থাকবে, এই মাঝখানে থাকলে, এটার নিচে এক নুক্তা থাকলে বা। আর শেষে গিয়া যে কোনো হরফের শেষের হরফটা হবে পূর্ণরূপ। এই যে এই প্রথমটা যেটা আছে ওইটাই শেষে গিয়ে থাকে, তো শেষে গিয়ে পুরো হরফটা এরকম থাকবে। তো এক নুক্তা দিয়া এক দাঁতের নিচে এক নুক্তা বা। এবার ওই একই দাঁতের উপরে দুই নুক্তা থাকলে তা, একই নিয়মে হবে। এবং ওই একই দাঁতের উপরে তিন নুক্তা থাকলে, এক দাঁতের উপরেই তিন নুক্তা থাকলে হচ্ছে সা, এক দাঁতের উপরে তিন নুক্তা থাকলে হচ্ছে সা। এই এক দাঁতের আরও একটা হরফ আছে, আরও দুইটা হরফ এখানে এক দাঁতের মধ্যে আছে। তার মধ্যে আমরা যদি একটু তাকাই, যে নুন, এইটাও এক দাঁত। দেখেন এইটাও এক দাঁত, এটা নুনটা গোল, এই যে গোল লেখা হয় এইটা হিসাবে হরফ ধরা হয় না, ধরা হয় হচ্ছে নুক্তা হিসাবে। এক দাঁতের উপরে এক নুক্তা, এটা হচ্ছে নুন, এক দাঁতের উপরে এক নুক্তা। আর এক দাঁতের নিচে এক নুক্তা থাকলে এটা কিন্তু বা। উপরে এক নুক্তা থাকলে নুন, নিচে এক নুক্তা থাকলে বা। এবং আমরা যদি একদম শেষের হরফটা দেখি, সেটা হচ্ছে ইয়া। এক দাঁতের নিচে দুই নুক্তা থাকলে ইয়া, এক দাঁতের নিচে দুই নুক্তা থাকলে ইয়া, এক দাঁতের নিচে দুই নুক্তা থাকলে ইয়া। তাহলে এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে
আমরা পড়ছি মনে আছে, তা এক দাঁতের উপরে দুই নোট থাকলে তা। তাহলে এক দাঁত দিয়ে বলতে পারি আমরা এরকম 5টা হরফ হয়েছে, এক দাঁত দিয়ে 5 হরফ হয়েছে। বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া। 5টা হরফ শুধু এক দাঁত দিয়ে লিখতে হয়। নুক্তার উপরে নির্ভর করবে আপনি কোন হরফটা কোথায় পড়তেছেন। এরপরে জিম হা খ, তিনোটা দেখতে একইভাবে লিখতে হবে। সেটা হচ্ছে যে আমরা যদি শুরুর রূপ দেখি, তাহলে জিমের যদি আমরা শুরুর রূপ দেখি, তাহলে এইটা মনে রাখতে হবে, এটা উপর দিয়ে এভাবে টান দিয়ে এটা হচ্ছে শুরু রূপ। মাঝখানটা ফাঁকা থাকতে হবে, মাঝখানটা ফাঁকা থাকবে। আমরা যে এই যে জিমের যে আমরা উপরে দেখি না, এই যে একটা দেখি, এরপরে তো এদিকে নিচে টান দিয়ে আসতে হয়। এই নিচের টানটা ফালাই দিছে, শুধু নিচের টানটা ফালাই দিছে। এই উপরের টানটা রেখে এইটা হচ্ছে, এইটার নিচে যদি এক নুকটা দেই তাহলে জিম, আর ওই টানটাই ওই যে উপরের মাথাটা যেটা রেখে দিছিল, উপরের মাথা যেটা রেখে দিছে, এইটার আগে যেহেতু হরফ আছে তাহলে ওইখান থেকে সংযুক্ত হয়েছে, আর কিছু হয় নাই, সংযুক্ত হয়েছে। এইটার নিচে এক নুকতা থাকলেও জিম, আর ওইটাই আবার শেষে গিয়ে পরিপূর্ণভাবে হবে, এটা নিচে চলে আসবে, এভাবে পরিপূর্ণভাবে হবে। এটার নিচেও এক নুকতা থাকলে, জিমের নুকতা থাকে হচ্ছে নিচে। আমরা এই যে পূর্ণভাবে তিনটা রূপ দেখতে পারতেছি শেষের দিকে গিয়া, 3টা রূপ। নিচে এক নুকতা থাকলে জিম, নুকতা সারা থাকলে হা, আর উপরে এক নুকতা থাকলে খ। এরপরে দাল জাল, দেখেন যেটা যেটা মুরাক্কাব হয় না, এটাকে যেটা সংযুক্ত হচ্ছে এটাকে মুরাক্কাব বলে আরবিতে। মিম র, মিম পেশ মু, র কাব জবর র, কাবা জবর বা, কাবা জবর ক্যাব, মুরাক্কাব। মুরাক্কাব অর্থ সংযুক্ত বা মিলিত। দেখেন দালটা মুরাক্কাব হয় না, ওই আলিফের মতন। আমরা এর উপরে আলিফ পড়ে আসছিলাম না, আলিফ এই যে মুরাক্কাব হয় নাই, দালটাও এখানে মুরাক্কাব হয় নাই। এখন কেন হয় নাই? ধরেন দালটা এভাবে প্রথমে লিখে যদি আমি অন্য একটা হরফ লিখতে যাই, নুন লিখলাম এখানে, এইটা যে দাল কেউ বলবে না এটা দালের এখন অস্তিত্ব নেই, এটার উপরে নুক্তা দিয়ে দিলে এটা নুন হয়ে যাবে, নিচে নুক্তা দিলে বা হয়ে যাবে। এই কারণে দালটা মুরাক্কাব হয় না। শেষে গিয়া তো প্রতিটা হরফই শেষে পরিপূর্ণ হয়, ওই হিসাবে শেষে হয়, কিন্তু মূল মুরাক্কাব হচ্ছে শুরুতে আর মাঝে, এই অবস্থানে থাকে না। তাহলে দাল জাল নাই, দাল জাল নাই। আমরা যদি দাল জাল না, এরপরে আরও সামনে যাই, রজা, এটাও নাই, রজাও মুরাক্কাব নাই। তাহলে 5টা হরফ পাচ্ছি এখন পর্যন্ত, আলিফ দাল জাল রজা। এই 5টা হরফ মুরাক্কাব হয় না, এই 5টা হরফ মুরাক্কাব হয় না। এরপরে যদি আসি, সিন শিন, সিন শিন, সিন সিন, 3টা দাঁত, এক দাঁত তো পড়ছি বা তা সা নুন ইয়া, আর সিন শিন হচ্ছে 3 দাঁত, 3 দাঁত পরাপর 3টা দাঁত, পরাপর হচ্ছে 3টা দাঁত, পরাপর 3টা দাঁত, 1 2 3 পরাপর 3টা দাঁত থাকবে। এই সিনের যে মাথাটা আছে এইটুক ফেলে দিলেই যথেষ্ট, শুধু মাথাটুক থাকবে আর বাকি পরেরটুক থাকবে না। এই সিন এটা খালি থাকলে এরকম, এই যে শেষের অবস্থান আমরা দেখতেছি, এবং এইটার উপরে 3 নুক্তা থাকলে শিন। তাহলে এক দাঁতের উপরে 3 নুক্তা থাকলে সা, আর 3 দাঁতের উপর 3 নুক্তা থাকলে শিন। সদের যে মাথাটা আছে, গোল মাথাটা, এতটুক রেখে দেওয়াটা, এতটুক চিন দেখলেই হবে, এতটুকু হচ্ছে সদ। এটার আগে পরে হরফ হইতে পারে, শুধু এতটুক থাকলে হবে। এইটার উপরে এক নুক্তা থাকলে দত। তজাও মুরাক্কাব হয়, তজাও কি মুরাক্কাব হয়, তবে তজা যেমন আছে তেমনই হয়, একদম সহজ, যেমন আছে তেমন হয় সব অবস্থায়। এরপরে আইন গইন, এইটা একটু বেশি বিশেষ করে খেয়াল করব। আইন গইনটা 3টা অবস্থান তৈরি করে। শুরুতে আইনের যে মাথাটুক আছে বা হামজার মতন, এই মাথাটুক শুধু থাকে গোল। মাঝখানে ত্রিভুজ যেটা আছে, ত্রিভুজ, এটাকে উল্টায় দিতে হয়, ঠিক আছে? ত্রিভুজ, এটার মাঝখানে ফাঁকা নাই, কিন্তু ফাঁকা থাকলেও সমস্যা নাই। মনে রাখতে হবে যে ত্রিভুজেরটা উল্টাই দেয়, ত্রিভুজ যেভাবে উল্টা এটাকে থাকে, এটাকে ঘুরাই দিতে হয়। এটার মাঝখানে কোনো ওই যে এই জিম হায়ের মতন ফাঁকা থাকে না, ত্রিভুজ আকারে থাকে। তো এইটা হচ্ছে আইন, এটা হচ্ছে মাঝখান। শেষেও গিয়ে এইটা থাকে, তবে নিচের টানটা পরিপূর্ণ থাকে। এই যে আমরা শেষের 3টা হরফ রূপ দেখতে পাচ্ছি। এখন আইন থেকেই গয়ন, আইন থেকেই গয়ন, আইনের উপরে এক নুক্তা থাকলেই গয়ন, একই রূপ, শুধু এক নুক্তা থাকলে গয়ন। ফা কফ, মাথা গোল, শুধু মাথা গোল, এতটুক, পরে আর কোনো চিন্তা নাই, আর কোনোই নাই, টানটা কেমন হয়েছে, গোল হইলো নাকি চ্যাপ্টা হইলো, এটা দরকার নেই, শুধু মাথা গোল।
তার উপরে এক নুক্তা থাকলে ফা, আর মাথা গোলের উপরে দুই নুক্তা থাকলে কফ। এখন মাথা গোল ছাড়া যদি এক দাঁত হয় তাহলে এক নুক্তা থাকলে নুন, আর দুই নুক্তা থাকলে তা। মাথা গোল থাকলে কিন্তু ফা কফ, মাথা গোল থাকলে হচ্ছে ফা কফ। এরপর যদি দেখি কাফ, কাফ যেটা, এইটা তো আমরা শুরুরূপ দেখছি, মাঝখানে একটা পেঁচানো আছে, ওই পেঁচানোটাই হচ্ছে শুরুতে আসে মাঝে আসে, এটা জাহাজের মতন পেঁচানো, ওইটাই শুরুতে এবং মাঝে আসে। যেমন এইভাবে প্রথমে টান দিতে হবে, এরপর এখান থেকে টান দিয়ে এদিকে চলে আসতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কাফ। যে আমরা শেষের দিকে দেখতেছি মাঝে এবং শুরু একরূপ, আর শেষে পূর্ণ হরফ, প্রতিটা হরফই পূর্ণ হয়। লাম, লাম এবং আলিফের মধ্যে তফাৎ হচ্ছে এইটা, আলিফ মুরাক্কাব হয় না আর লাম মুরাক্কাব হয়। আর লামের, লাম দেখে চিনতে হয় এভাবে যে লাম বাম দিকে থাকে যে কোনো অবস্থান, দেখেন প্রতিটা শুরুতেও বাম দিকে আছে, মাঝখানেও বাম দিকটা আছে, শেষেও বাম দিকটা আছে। আলিফের কখনোই বাম দিক থাকে না, বাইরে যাইতে পারে না। মিম, মিমের ক্ষেত্রে আমার খেয়াল করতে হবে, মিম হচ্ছে ছোট্ট একটা গোল, আর কিছু না, ছোট গোল যার মধ্যে কোনো দাগ থাকবে না, ঠিক আছে? মিমের যে মাথাটা আছে ওইটা রেখে দিলেই হবে, শুধু মাথাটুকু। এটার মধ্যে যদি দাগ থাকে তাহলে এই যে তাকান, এই সাইডে গোলহা, এটা হয়ে যাবে গোলহা হয়ে যাবে। বড় চশমার মতন, চশমা যেমন দুইটা রান্ডি থাকে এরকম যদি থাকে এইটাকে গোলহা বলে। এটাকে উর্দুকে আমরা দো চশমে কে হা এভাবে বলি কিন্তু, ঠিক আছে? মানে চেনার জন্য। তো এটা মনে রাখতে হবে, এটা চশমার মতন। হ্যাঁ, তারপরে তারপরে আমরা নুনটা অলরেডি পড়ে আসছি। ওয়াওটা, এই যে ওয়াও, ওয়াও মুরাক্কাব হয় না, ওয়াও র এর মতন দেখতে, এর জন্য ওয়াওটা মুরাক্কাব হয় না, মিলে না। গোলহা, আমরা গোলহাটা একটু খেয়াল করব। প্রথম যখন গোলহা পৃথক থাকবে, পৃথক মানে আলাদা থাকবে, যেটা আমরা পড়ে আসছি সেটা ডাবের মতন, ঠিক আছে? দুইটা ই হয়। এরপরে যেটা থাকবে শুরুতে, শুরুতে একটা রূপ হবে, শুরুতে হচ্ছে চশমা এর মতন, এই যে এইভাবে টান দিয়ে মাঝখানটা উঠাই দিতে হবে, তারপরে এখান থেকে টান দিয়ে নিয়ে আসতে হবে। আর মাঝখানেরটা হচ্ছে যেহেতু এটা অলরেডি টান দেওয়া থাকবে, এর জন্য টান দিয়ে নিয়ে এসে এটা একটু ঘুরে যাবে, ওই হাঁটা প্রথমটা যেটা আসলে ওইটা যেমন ছিল এটা এরকমই হবে, তবে ঘুরে যাবে। এবং শেষে গিয়ে এটা আবার ভিন্নভাবে হবে, এরকম হবে। তো হায়ের ক্ষেত্রে প্রতিটা অবস্থান ভিন্ন হচ্ছে, ঠিক আছে? প্রতিটা অবস্থান, এই যে শুরুর অবস্থান, মাঝের অবস্থান, শেষের অবস্থান, পৃথক অবস্থান, এটা আমরা একটু খেয়াল করব ভালো করে। হামজা, হামজা কখনোই মুরাক্কাব হয় না, হ্যাঁ? হামজা কখনোই মিশতে পারে না, কোনো অবস্থায় মিশতে পারে না, শেষের অবস্থায় গিয়েও মিশতে পারে না, এটা কখনো মুরাক্কাব হয় না। তবে এইটাকে এক পদ্ধতিতে মুরাক্কাব করা হয়, সেটা হচ্ছে ওই যে দাঁত আছে না, নুন বা তাসা, ওই দাঁতটা লিখে উপরে এই হরফটা রেখে দেওয়া হয়, কিন্তু এটা কিন্তু মুরাক্কাব হয় না। মুরাক্কাব মানে তো মিলে যাওয়া, হামজাকে যদি আমি মিলে টান দেই তখন এটা আইন হয়ে যাবে, এই জন্য এটা মুরাক্কাব হয় না। তো আমরা দেখতেছি 7টা হরফ এরকম পাই নাই, একটা হচ্ছে আলিফ পাই নাই, দালজাল রজা পাই নাই, তারপর হচ্ছে ওয়াও পাই নাই, আর হচ্ছে হামজা পাই নাই, এই টোটাল 7টা। এই 7টাকে আরবিতে বলে হচ্ছে গয়রি মুরাক্কাব, মানে মুরাক্কাব হয় না, মুরাক্কাব বিহীন, মানে সংযুক্ত বিহীন, অমিলিত বিহীন, মিলিত হইতে পারে না। এরকম হরফ হচ্ছে 7টা, যেটা আমরা সামনের দিকে পড়বো আলাদা পৃথক করে। আর বাকি থাকে হচ্ছে 22টা, বাকি 22টা যে কোনো অবস্থায় পড়া যায়, যে কোনো অবস্থায় পড়া যায়। ইয়াটা অলরেডি আমরা পড়ে আসছি, যেটা মুরাক্কাব হয়, এক দাঁতের নিচে দুই নুক্তা। এখন আপনারা এটা দেখে দেখে খাতায় লিখতে পারেন, ঠিক আছে? লিখলে ভালো হবে। এই যে পেজগুলো আছে, এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? কারো কোনো হরফ বুঝতে বলেন সমস্যা থাকলে। আচ্ছা, আমরা টেস্টে চলে আসি, দেখি আপনি কতটুকু নিতে পারছেন। জি, জুলিয়াস ভাই পড়েন ডান দিক থেকে, হরফগুলো বলেন, ভেঙে ভেঙে বলতে থাকেন।
জুলিয়াস ভাই, মহিবুল আলম ভাই বলেন। আমার সাউন্ড কি শুনতে পাইতেছেন? কথা বলেন না কেউ, সাউন্ড কি শুনতে পাইতেছেন? আচ্ছা, না পারলেও তো বলতে হবে, মানে আমরা তো বুঝতেছি না। আপনি কি, আপনারা কি সাউন্ড শুনতে পাইতেছেন? এয়ান বলো, তুমি সাউন্ড শুনতে পাইতেছো? হুজুর, আমি শুনতে পাচ্ছি আপনার সাউন্ড। ও, শুনতে পাচ্ছ? তুমি বুঝতে পারছো হরফগুলো? আচ্ছা, প্রথমে তিনটা বা, এই তো মাশাআল্লাহ, জি। তারপরে তিনটা তা, তারপরে তিনটা সা, তিনটা জিম, তারপরে দুইটা হ্যাঁ, তারপরে দুইটা আর তারপরে তিনটা খ, আর দুইটা দাল, একটা মিম আর একটা লাম, হ্যাঁ, আর আর হলো দুইটা জাল আর একটা তা, আবার জাল একটা, তিনটা জাল একটা তা, হুম, দুইটা র একটা গইন, না তিনটা র একটা গইন, না, একটা লাম, প্রথমটা হচ্ছে লাম, পরেরটা হচ্ছে লাম, আলিফ, পরেরটা কি? লাম আলিফ, তারপর প্রথমে একটা গয়ন, গয়ন, তারপর র। গইন র, তারপরে তিনটা জা একটা আইন, তিনটা সিন, তিনটা শিন, তারপরে তিনটা সদ, তিনটা দ, তিনটা ত, তিনটা জ, তিনটা আইন, তিনটা গইন, তিনটা ফা, তিনটা কফ, তিনটা কাফ, তিনটা লাম, একটা মিম, একটা ত, না তিনটা মিম, একটা না, একটা মিম, এরপর হচ্ছে ত, একটা মিম, ত, মিম, 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 উম, নুন। নুন, মিম, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে তিনটা নুন। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ, তুমি ভালো পারো, ভালো পড়ছো, ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা আছেন আপনাদেরকে বলতেছি সবার জন্য, এখানে এই নিচে যেগুলো আছে এগুলো এগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। আগামী দিন যারা জুলিয়াস ভাই আছেন আছেন, এখানে আবার ভেঙে ভেঙে দেওয়া হয়েছে, এখানে হরফগুলো মিক্সড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। মোরাক্কাব বা যুক্ত বর্ণ, যেটা পড়তেছিলাম আমরা এতক্ষণ, যেটা পড়ছি সেটাকে বিস্তারিত ডিটেলস। মুরাক্কাব বা যুক্ত বর্ণ, মুরাক্কাবের আরবি শব্দ মুরাক্কাব, যার অর্থ হচ্ছে যুক্ত বর্ণ। এটাকে যদি বলি তাহলে যুক্ত অক্ষর বা যুক্ত অবস্থায় যেটা থাকে এটা বলতে পারি। একদম যুক্ত অক্ষর এরকম বলা যাবে না, যেহেতু আরবিতে এ ধরনের কোনো অক্ষর বা হরফ নেই, মানে মিলিয়ে লেখা হয়, এর জন্য এটাকে বলা হয় যুক্ত বর্ণ। আল মুরাক্কাবাতু লিল হুরুফিল হিজাই, আরবি হরফগুলোর মুরাক্কাবের অবস্থান। মুরাক্কাব অর্থ, ঠিক আছে, মুরাক্কাব অর্থ হচ্ছে মিলানো, মুরাক্কাব অর্থ হচ্ছে মিলানো, সংযুক্ত বা একত্রী করা যুক্ত বর্ণ। যে কোনো একটা অর্থ পড়লে হবে, মিলানো বা সংযুক্ত, এতটুকু হলে হবে, মিলানো বা সংযুক্ত। ডানের হরফকে মুরাক্কাব কাকে বলে? ডানের হরফকে, ডান দিকে যে হরফটা থাকে সেই হরফটাকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে, পড়াকে না, আমাদের মুরাক্কাবের ক্ষেত্রে খেয়াল করতে হবে, মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে, ঠিক আছে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফগুলো লিখিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয় ওই হরফটা কি হরফ, এটা শুধুমাত্র ডান যে মাথাটা আছে এটা দেখে আমাকে চিনতে হবে। যেমন সদের মাথা দেখে স চিনতে হবে,
তারপরে হচ্ছে সিনের মাথা থেকে সিন চিনতে হবে, এভাবে। যেমন বা, এইটাকে আর যোগ প্লাস আলিফ, এই যে আছে বা যোগ আলিফ, বা যোগ আলিফ, এই বা এটা এক দাঁত, সাথে হচ্ছে খালি আলিফ আছে, এই দুইটা মিলাই হচ্ছে বা যোগ আলিফ, এরকম লিখতে হবে লেখরো। তো এইটাকে যদি তা দিয়ে দেখি তাহলে তা যোগ আলিফ। 60টি হরফের পরে আমরা এইমাত্র এখানে পড়ছি যে ডানের হরফের বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মোরাক্কাব, ডানের হরফকে। তো 60টি হরফের পরে বামে কোনো হরফ মুরাক্কাব মানে মিলিয়ে লেখা হয় না। তবে এদের পূর্বে ডানে অন্য হরফ যুক্ত হতে পারে, অর্থাৎ এগুলো হইল এর পরে আর কোনো হরফ হবে না, এরকম 60টা আছে। তবে এর আগে হরফ হইতে পারে, যত হরফ আছে সবগুলোই হইতে পারে, শুধু এর পরে কোনো হরফই হবে না, এরপরে কোনো হরফ হবে না। এরকম হরফের সংখ্যা হচ্ছে 60টি, এরকম হরফের সংখ্যা হচ্ছে 60টি, হরফের সংখ্যা হচ্ছে 60টি। এই হরফগুলো আপনাদেরকে অবশ্যই সকলে যারা রেকর্ডিং শুনবেন তারা অবশ্যই এই 60টা হরফ আগামী ক্লাসে মুখস্থ করে নিয়ে আসবেন। এরকম হরফ হচ্ছে 60টি। অ্যালিফ, এইমাত্র আমরা যেগুলো ওখানে পড়াইছি সেগুলো এই 60টা। অ্যালিফ দাল জাল রজা, 4টা সিরিয়াল দিয়া। ওয়াও হামজা, অ্যালিফ দাল জাল রজা ওয়াও হামজা, এই 60টি হরফকে গয়রি মুরাক্কাব বলে, এগুলোর নাম হচ্ছে গয়রি মুরাক্কাব। তাহলে আমরা বলতে পারি যে গয়রি মুরাক্কাবের হরফ 60টি, আলিফ দাল জাল রজা ওয়াও হামজা। গয়রি মুরাক্কাবে হরফ 60টি, আলিফ দাল জাল রজা ওয়াও হামজা, আলিফ দাল জাল রজা ওয়াও হামজা। এর পরে কোনো হরফ হয় না, এর পূর্বে হইতে পারে। তাহলে গয়রি মুরাক্কাবে হরফ 60টি, আলিফ দাল জাল রজা ওয়াও হামজা, আলিফ দাল জাল রজা ওয়াও হামজা, আলিফ দাল জাল রজা ওয়াও হামজা, আলিফ দাল জাল রজা ওয়াও হামজা। আমরা এতক্ষণ যেগুলো বলছি যে এর পরে হয় না, এর আগে হইতে পারে, আমরা যদি উপরের দিক তাকাই, উপরের প্রথম নিয়মটা যে এর পরে দেয়া হয়েছে, যেমন আলিফের পরে নুন হয়েছে, দালের পরে লাম হয়েছে, এগুলো একটাও মিশতে পারে না, মিশলে এই আলিফটা লাম হয়ে যাইতো, এই আলিফটা লাম হয়ে যাইতো, এই দালটা ডাল চিনা যাইতো না। এগুলোর পরে এই ধরনের কোনো হরফ হইতে পারে না, এই 60টার পরে কোনো হরফ হইতে পারে না। কিন্তু এইটাকে আবার একটু ঘুরাইয়া দিলাম, এই নুনটাকে আগে নিয়ে আসলাম, লামটাকে আগে নিয়ে আসলাম, কারণ এই নুন লাম এগুলো মুরাক্কাব হয়। তো যখনই আমি ঘুরাইয়া নিয়ে আসছি, এটাকে পরে নিয়ে আসছি শেষে, তখন সবগুলোই মুরাক্কাব হইতে পারছে। তখন দেখেন নুন খালি জবর না, তখন খালি আলিফ দেখে চেনা যায়, দাল দেখে চেনা যাচ্ছে, ঠিক আছে, সবগুলো চেনা যাচ্ছে দেখে, তো তখন এটা মুরাক্কাব হচ্ছে। এইটাই আমরা উপরে বলছি যে ডান দিক থেকে এই হরফগুলোর পরে আর কোনো হরফ হইতে পারে না, তবে এর পূর্বে যে কোনো হরফই কি হইতে পারে। আর এই ধরনের হরফগুলো কি বলে? গয়রি মুরাক্কাব। এই হরফের সংখ্যা কয়টি? 7টি। আলিফ দাল জার রজা ওয়াও হামজা। গয়রি মুরাক্কাব 7টি হরফ, আলিফ দাল জার রজা ওয়াও হামজা। আর বাকি হরফ হচ্ছে 22টি, যেগুলোকে মুরাক্কাব বলে, যেগুলো মুরাক্কাব, যেমন এই 22টা হরফ একসাথে, ঠিক আছে, একসাথে একটার পর একটা হরফ একদম লিখে আসছে, এটার মধ্যে পৃথক করার প্রয়োজন হয় নাই। আচ্ছা, আমরা এই পর্যন্তই পড়ব, যেহেতু এখানে আসলে অনেকে উপস্থিত নাই দেখে আমরা ক্লাসটা দ্রুত টানতে পারতেছি, কিন্তু পড়ার চাপটা বেড়ে যাবে যদি আমরা বেশি পড়ি। আমরা অবশ্যই গরিব মুরাক্কাব এই 7টা হরফ পড়ে নিব, আর ওই যে লেখরূপ যেটা দিচ্ছি ওটা খাতায় উঠানোর চেষ্টা করবেন। এক একটা লাইনের মধ্যে আলিফের 3টা রূপ, আর বায়ের 3টা রূপ, এভাবে একদম হুবহু ওভাবে উঠানোর চেষ্টা করবেন। আর গয়রি মুরাক্কাবে হরফ 7টি, আলিফ দাল জার রজা ওয়া হামজা, আর মুরাক্কাবে হরফ 22টি, এই 22টি হরফ পড়তে হবে, ঠিক আছে। আমরা এই নিচের দিকে যাব না, এগুলো আমরা আগামী ক্লাসে যাব, তাহলে ভালো হবে। যে আপনাদের পড়া এতটুকু থাকবে, আমরা আর আগাবো না, পড়ার চাপ বাড়বে।
আছে, আগামী ক্লাসে এখন আমরা ক্লাসটা শেষ করে দিব এখানে। আজকে যেহেতু অনেকেই এখানে উপস্থিত নাই, আর অনেকে শুনতেছেন কিনা তাও বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমরা ক্লাস এখানেই শেষ করব। আগামী দিন ক্লাসে উপস্থিত থাকবেন। আগামী দিন থেকে আমরা একটা করে সূরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তেলাওয়াত করতে থাকবো, তারপর তাজবিদ শেষ হলে আবার তাজবিদ সহকারে সুন্দর করে আবার বানান সহকারে তেলাওয়াত করব। এই পর্যন্ত থাকবে। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।